ওকে। আম, সবাইকে শুভরাত্রি, আম, বা শুভ সন্ধ্যা সেটা বলা উচিত। আজকে যারা নাকি লাইভ দেখছেন এবং শুনছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা। এই ক্যারিয়ার নেভিগেটর এই একটা ছোট্ট একটা অনুষ্ঠান করি আমরা লাইভে হেলথ অ্যান্ড নিউট্রিশন অর্গানাইজেশনের পক্ষ থেকে। এটা করার পিছনের উদ্দেশ্য হলো যে মানে ইয়াং ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা যে জীবনের অনেক কিছু করা যেতে পারে। দরকার চেষ্টার, দরকার একটু ইচ্ছার। তো এইটার জন্যই আমরা প্রত্যেকটা শোতে একজনকে নিয়ে আসি যে নাকি তার নিজের জীবনের গল্পটা, বাস্তব সত্য গল্পটা বলে, এবং ওর থেকেই আমরা মনে করি যে যারা শুনবে, যারা দেখবে তারা মানে উৎসাহিত হবে। তো আজকে আমাদের এই শোতে যিনি আছেন তার নাম হলো সুমাইয়া রফিক। উনি নিউট্রিশনিস্ট বাই ব্যাকগ্রাউন্ড, কিন্তু আবার অন্যদিকে পাবলিক হেলথেরও উনি মানে কাজ করেন। পাবলিক হেলথের পড়াশোনা করেছেন, এমপিএইচ করেছেন এবং শিক্ষকতা করেন। এখন অনেক চাকরি করছেন, কর্পোরেট হসপিটালে চাকরি করছেন, তারপরে এখন রিসেন্টলি উনি শিক্ষকতা করেন। তো আমাদের এই সুমাইয়া রফিকের সঙ্গে আজকে কথা বলবো। যদি কেউ কোনো প্রশ্ন থাকে তাহলে ওই চ্যাট বক্সে লিখতে পারেন, আহ, বা পরে পরে আমরা অবশ্যই দুই চারটা প্রশ্নের উত্তর দিব। তো আমি প্রথমেই আমার পরিচয়টা একটু দেই। আমি ফয়সাল, আবু জামিল ফয়সাল, সংক্ষেপে সবাই ফয়সাল ডাকে। আমি একজন চিকিৎসক এবং জনস্বাস্থ্যের কাজ করি। অনেক দিন হয়ে গেল জনস্বাস্থ্যের কাজ করি, পড়াই। আমি দুটো তিনটা ইউনিভার্সিটিতে পড়াই এবং সেই পড়ানোর মধ্যে দিয়ে এই জনস্বাস্থ্যেরই পড়াশোনা করাই। তো এবং এই বিষয়ে কিছু আহ, মানে রিসার্চও করি এবং এই ধরনের কাজ করি যেখানে নাকি মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি। তো চলুন সবাই আমরা এখন সুমাইয়া রফিকের পরিচয়টা শুনি। সুমাইয়া, ওভার টু সুমাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুমাইয়া রফিক। আমি প্রথমে শুরু করব এই জন্য যে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমাকে এই শোতে ইনভাইট করার জন্য। আর স্যার, আপনার সাথে আমার পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি অন দিস শো। আমি একজন নিউট্রিশনিস্ট বা ব্যাকগ্রাউন্ড, স্যার যেভাবে বললেন। আমি ফুড অ্যান্ড নিউট্রিশন থেকে অনার্স মাস্টার্স করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। এরপরে আমি মাঝখানে জব করেছি হসপিটালে, স্কোয়ার হসপিটালে জব করেছি, ডিআইএসএস হসপিটালে জব করেছি অ্যাজ এ নিউট্রিশনিস্ট, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড হেলথ এডুকেশন হিসেবে কাজ করেছি। এরপর আমি টেলিমেডিসিনেও কাজ করেছি, এখনো করছি। আমি একটা টেলিমেডিসিন প্ল্যাটফর্মে আছি। সেই সাথে আমার নিজস্ব একটা পেজ আছে, ফুড এন্ড নিউট্রিশন এন্ড ডায়েট সেন্টার। আমি এটার মাধ্যমেও ক্লায়েন্টদেরকে ডায়েটারি অ্যাডভাইস এবং ডায়েটারি সাজেশন, তাদের কি কি প্রয়োজন ওইটা কাস্টমাইজ একটা প্ল্যান ওদেরকে দেই। আর আমি বিইউপি থেকে রিসেন্টলি জুলাই মাস্টার্স ইন পাবলিক হেলথ কমপ্লিট করেছি, এবং আমার যে থিসিস রিসার্চ পেপার ওটা এখন পাবলিশ করার জন্য আমি এখন প্রিপারেশন নিচ্ছি। সেই সাথে আমি একজন এডুকেটর। আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলেও বায়োলজি পড়াচ্ছি। ভেরি গুড, ভেরি গুড, ওয়ান্ডারফুল। এই যে এত ধাপে এত কিছু করা, এখানে প্রথমে নিউট্রিশনে পড়ে মানে সবাই মনে করে যে খালি নিউট্রিশনিস্ট হিসাবে, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান হিসাবেই কাজ করা এটাই বোধহয় শেষ। কিন্তু এইখান থেকে যে আরো অনেক কিছু করা যেতে পারে, এই এই চিন্তাটা কেমনে করা হইল? কোথার থেকে অনুপ্রাণিত হলা? অ্যাকচুয়ালি আমার নিউট্রিশনে পড়াশোনা করাটাই একটা আসলে প্ল্যান থেকে হয়েছিল যে হ্যাঁ, নিউট্রিশন বাংলাদেশে খুব কম স্কোপ আছে, এটা আমি জানতাম। তারপরেও কেন যেন এই সাবজেক্টটার প্রতি আমার খুব ইন্টারেস্ট ছিল।
তো আমি মেডিকেলের জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম ও লেভেলস এ লেভেলস এর পরে, কিন্তু যখন নিউট্রিশনের যে পেপারে আর্টিকেলটা দেখলাম যে তারা এখন ওপেন অ্যাডমিশনের জন্য, তখন আর কি আমি নিজেকে আর রেজিস্ট করতে পারিনি, তখন ওখানেও অ্যাপ্লাই করেছি। তো ওখানে যেহেতু হয়ে গেল আমি ওখানেই ভর্তি হয়ে গেলাম। তারপর তো আমার নিউট্রিশনের জার্নিটা স্টার্ট হলো। আমার যে প্রফেসররা ছিলেন সবাই আমাকে খুব হেল্প করেছেন, কারণ আমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আমি তখন লেকচার্স গুলা ধরতে পারতাম না। কিন্তু আমি সবার সহযোগিতা, আমার ফ্রেন্ডস, আমার প্রফেসর সবার সহযোগিতায় একসাথে আমরা হচ্ছে একটা মানে ভালো রেজাল্ট করতে পেরেছি। আমি যেটা বলবো যে আমার ক্লাস রেজাল্ট এসেছিল, ফার্স্ট হয়েছিলাম আমি। তো ওটার জন্য আমি অ্যাওয়ার্ডও পেয়েছিলাম অনার্স মাস্টার্স এ। ভেরি গুড। তারপরে যেটা আমি চিন্তা করলাম, আমার একটা ফ্রেন্ড আমাকে একদিন অ্যাপ্রোচ করলো যে চলো আমরা একটা একটা ডায়েট সেন্টার ওপেন করি। আমার তখন কোনো এক্সপিরিয়েন্স নাই। ও তখন একটা জাস্ট এক্সপিরিয়েন্স ছিল যে আমার একজন প্রফেসর আমাকে বলেছিলেন যে মার্কসের একটা স্কুল ক্যাম্পেইন হচ্ছে nutrition-দের। তো আমি খুবই ইন্টারেস্টেড ফিল করলাম যে অ্যাজ এ স্টুডেন্ট আমি যদি কোনো ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স পাই, এটা তো আমার জন্য অনেক বড় কিছু হবে। আর স্কুলে বাচ্চাদের এক্সপোজার মানে আমি অনেকগুলা বাচ্চা একসাথে পাবো একটা জায়গায়, আমার নিউট্রিশনের প্র্যাকটিসটা অনেক লার্জ ভলিউমে আমি করতে পারবো। তো এটা প্রায় 7 মাস ধরে আমি করেছি, এবং ঢাকার বিভিন্ন ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম স্কুলগুলোতে গিয়ে গিয়ে বাচ্চাদেরকে নিউট্রিশনাল অ্যাডভাইস দেওয়া, এটা খুবই মজার একটা এক্সপিরিয়েন্স ছিল। ফিল্ড লেভেল ওয়ার্কটা আমি তখনই প্রথমবার experience করেছি। এরপরে যখন আমার ফ্রেন্ড অ্যাপ্রোচ করলো যে চলো আমরা একটা কিছু করি একসাথে, আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হলো জিনিসটা, যে নিজে একটা চ্যালেঞ্জ দিব। সাকসেস হলেও হতে পারে, নাও হতে পারে, উই ডোন্ট নো, কারণ বিজনেস তো আমার কোনো ব্যাকগ্রাউন্ডের নলেজও ছিল না কিছু। বাট আমার কাছে শুধু এটা ছিল যে হ্যাঁ আমরা নিজের একটা কিছু করবো। তো আমরা শুরু শুরু করে দিলাম। এখন ওটাও চলছে সাথে। তারপরে হঠাৎ আমার এক সুমাইয়া, তোমাকে এখানে থামাই, মানে এটা মানে মানুষকে বলার জন্য যে ফিল্ড এক্সপিরিয়েন্স দরকার। মানে এই নিউট্রিশনে বা যে কোনো ফিল্ডেই, পাবলিক হেলথেও, মানে আমরা যতক্ষণ পর্যন্ত মানুষের সঙ্গে কাজ না করব ততক্ষণ পর্যন্ত বইয়ের বিদ্যা এটা খুব কাজে লাগানো যাবে না। এই যে তুমি যে ফিল্ড এক্সপিরিয়েন্স গ্যাদার করলা, বিভিন্ন স্কুলে গিয়ে গিয়ে মানুষের মা বাচ্চাদের সঙ্গে কথা বললা, বাচ্চাদের মাদের সঙ্গে বাবাদের সঙ্গে কথা বললা, দ্যাট ইজ রিকোয়ার্ড। মানে আমরা আমাদের ছেলে মেয়েরা সবসময় মনে করে যে পাশ করলাম আর এখনই চাকরি খুঁজতে শুরু করি। কিন্তু চাকরি খোঁজা অবশ্যই দরকার, কিন্তু তার পাশাপাশি এই ফিল্ডে এক্সপিরিয়েন্সটা খুবই দরকার। তুমি কি আরেকটু বলবা এটা, এই ফিল্ড এক্সপিরিয়েন্স সম্পর্কে? অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য গোল্ডেন। কেন বলছি, আমার তখন প্রথম এক্সপোজার কমন মানুষদের সাথে কিভাবে ডিল করতে হয় অ্যাজ এ নিউট্রিশনিস্ট। আমার তো আমার অ্যাপ্রোচটা তাদের প্রতি পজিটিভ হতে হবে যেন ওরা আমাকে অ্যাকসেপ্ট করে। আবার তাদের কথাও আমার তো বুঝতে হবে, কমিউনিকেশন স্কিলটা এখানে খুবই ইম্পর্টেন্ট। আমার একজন সাধারণ মানুষ হিসেবে তাদের সাথে মিশে তাদের আমরা তো ডিফারেন্ট স্ট্যাটাসের স্কুলে গিয়েছি। এমনও হয়েছে যে খুবই মানে খুব হাই প্রোফাইল স্কুলগুলোতেও গিয়েছি, আবার একদম বাংলা মিডিয়ামের খুবই সরকারি স্কুলগুলোতেও গিয়েছি। মানুষের যে ডাইভার্স ব্যাকগ্রাউন্ড, ওটাকে অ্যাড্রেস করে ওই অনুযায়ী তাদেরকে বুঝানো, কনভিন্স করা যে এই জিনিসটা এটা আপনার জন্য বাচ্চার জন্য ভালো হবে, এই জিনিসটা তার জন্য বেটার হবে, বা এই জিনিসটা করা ঠিক হচ্ছে না। এখন আমাকে যে অ্যাকসেপ্ট করবে এই জিনিসের জন্য আমারও তাদের মতো হয়ে যেতে হচ্ছে। এই রাইট। জিনিসের এক্সপোজারটা প্রথমবার আমি ওখানে পেয়েছি, এবং সেই এটা খুবই মজার ছিল, কারণ সবাই আমাদেরকে পুষ্টি আপার দিকে খুবই সম্মান করতো যে আমি একজন আসছে আমাদেরকে গাইডেন্স দিতে। রাইট। তো ওখান সুমাইয়া এটা, থেকেও রাইট, সুমাইয়া এটাই হলো ইয়ে যে কমিউনিকেশন করার যে স্কিলস গুলা, কমিউনিকেশন, মানুষের সঙ্গে কথা বলা এবং শোনা। মানে এখানে তুমি খালি একা খালি কথা বলেই গেছো, কুষ্টিয়াপা কথা বলেই গেছে তা না।
ওনাদের কাছ থেকে প্রশ্ন নিছো, বাচ্চাদের কাছ থেকে শুনতে চেষ্টা করছো, তাদের কি জিনিস বুঝলো না, এই কমিউনিকেশন স্কিলটা কিন্তু সব জায়গাতেই খুবই দরকার। মানে এটা তুমি যদি আরেকটু বলো যে মানে তোমার চাকরি জীবনেও এই কমিউনিকেশন স্কিলসটাকে কাজে লাগে, তুমি ভালো চাকরি পাইছো, তুমি যদি আরেকটু বলো এটা। অবশ্যই চাকরির ক্ষেত্রে আমি যেটা বলবো, এটা একটা ডিফারেন্ট স্কিল, মানে কমিউনিকেশনের লেভেলটা হতে হবে কনফিডেন্সের সাথে। আমি যা বলছি তাতে আমি যদি কনফিউজ থাকি, মানুষ আমাকে কিন্তু সিরিয়াসলি নিবে না। চাকরির ক্ষেত্রে আমি এটা দেখেছি যে আই হ্যাভ টু বি কনফিডেন্ট, আমি যেটা করছি এবং বলছি সেই ক্ষেত্রে, তাহলেই মানুষ আমাকে সিরিয়াসলি নেবে এবং আমার কাজটা সে দেখতে চাইবে। আমি যদি নিজেই কনফিউজ থাকি যে আমি এটা পারবো কি পারবো না, হবে না মনে হয়, এরকম হলে কিন্তু দেখা যায় যে ওরা, মানে যারা আমার উপর ডিপেন্ড করছে, তারা নিজেরাও ভরসাটা পাচ্ছে না আমার উপর। তো এই জিনিসটা আমি দেখেছি যে খুব হেল্প করেছে আমাকে, যে আমার কনফিডেন্স লেভেলটা যখন দেখেছি যে এই ফিল্ড ওয়ার্কের থ্রু দিয়ে আমি বেড়েছে, প্লাস আমি অনেক টাইপের মানুষের সাথে এখন কথা বলতে পারি, মিশতে পারি, তারা অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছে বা হচ্ছে তারা, আমি কথার প্যাটার্নটা, এনভায়রনমেন্টটা কোন জায়গা থেকে সেট করব, এই জিনিসটা আমি এখন খুবই আমার জন্য পজিটিভ, এটা চাকরির ক্ষেত্রেও বা হচ্ছে আপনার যখন চাকরির ক্ষেত্রে আমি আমার বসদের সাথে ডিল করছি, তখন তাদের মেন্টালিটি বা তারা কি এক্সপেক্ট করছে, এক্সপেকটেশনটা বোঝাটাও খুবই টেকনিক্যাল একটা স্কিল, যেটা আমাদের থাকা উচিত। এবং আমি যখন ক্লায়েন্টকে ডেলিভার করছি, পেশেন্ট বলেন এখন বাচ্চারা, তারা আমাদের কাছ থেকে কি এক্সপেক্ট করছে বা তারা আমার, আমি কিভাবে অ্যাপ্রোচ করলে সে আমার কথা শুনবে, এই স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। এটা যতদিন না বিল্ড করতে পারে ততদিন কানেকশনটা বিল্ড আপ হয় না। এইটা ওকে, আর কি। ভেরি গুড। মানে এই বিষয়ে মানে কাজ করতে করতে শেখা, আরো শেখা। এবং প্রথম দিকে তুমি ভলেন্টারি কাজ করছো, ভলেন্টিয়ার হিসেবে কাজ করছো 7 মাস 8 মাস। মানে প্রথমেই যদি চাকরির খোঁজে যদি বসেই থাকতা, তাহলে কিন্তু বসেই থাকতে হতো। কিন্তু মাঝখানে তুমি ভলেন্টারিলি কাজ করছো, তারপরে আবার এমপিএইচ পড়াশোনা করছো, ওইখানে থিসিস করতে হয়, ওইখানে রিসার্চ করতে হয়। তারপরে তুমি দেখো স্কুলে মানে তুমি এডুকেটর হিসেবে, টিচার হিসেবে কাজ করতেছো। মানে আমাদেরকে মানে তুমি যদি এই বিষয়ে আর একটু বলতা যে একটা বিষয়ের উপরে বসে থাকলেই হবে না, উইল হ্যাভ টু কিপ অন এক্সপ্লোরিং, যে আর কি করা যেতে পারে, আর কি করা যেতে পারে, স্কুলের শিক্ষকও হওয়া যেতে পারে, খালি গভর্নমেন্টের চাকরি করলেই খালি হবে না, হসপিটালে ক্লিনিশিয়ান, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হওয়া যেতে পারে। তো এটা সম্পর্কে যদি আর একটু বল। অ্যাকচুয়ালি আমাদের যে ফিল্ডটা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হিসেবে, ক্লিনিক তো আমাদের হসপিটালস তো লিমিটেড, টারশারি হসপিটালস গুলা, হ্যাঁ, তাহলে জব মার্কেটটাও স্যাচুরেটেড। এক একটা হসপিটালে বেশি হলে 3-4 জন 5 জন হায়ার এরকম থাকে। তো সবার তো আর পসিবল হয় না যে আমরা নিউট্রিশনিস্ট হিসেবে হসপিটালেই থাকবো। তারপর দেখা যায় যে আমাদের যে ক্যারিয়ার গ্রোথটা সামহাউ আটকে যায়, মানে একটা ফ্ল্যাট রেট চলে আসে যে আমরা হ্যাঁ পেশেন্ট দেখছি, আমরা হয়তো নিউট্রিশনিস্ট ছিলাম, সিনিয়র নিউট্রিশনিস্ট হয়েছি, এরপরে আস্তে আস্তে এটা আসলে মানে প্লেটো হয়ে যায় জিনিসটা, যে আমাদের আর ক্যারিয়ার গ্রোথটা হচ্ছে না। তখন আমি চিন্তা করছিলাম যে আচ্ছা, আমার মানে যখন স্কোয়ারে ছিলাম তখন আমি খুবই এলিট ক্লাসকে দেখা, মানে আমি ডিল করতাম। তখন আমি চিন্তা করলাম যে বিআইএস একটা ডায়াবেটিক হসপিটাল, ওখানে অনেক টাইপের পেশেন্টরা আসে, লার্জ ভলিউম। তো তো তখন ওখানে আমি এই এক্সপিরিয়েন্সটার জন্যই মেইনলি আমার ওখানে যাওয়া, বিআইএস হসপিটালে। ওখানেও কাজ করতে করতে আমি দেখলাম কি আমার তো ক্যারিয়ারটা আসলে, আমি যদি আরেকটু ডেভেলপ করতে পারি আমার নিজেকে, তাহলে আমি হয়তো আরেকটু বেটার পজিশনে যেতে পারবো। নট অনলি সার্ভিং সিলেক্টেড পিপল, আমি হয়তো পুরা পাবলিক কে সার্ভ করার কোনো একটা প্ল্যাটফর্মে যেতে পারবো। তখন আমি খুঁজছিলাম যে এমপিএইচ আসলে কোথায় করা যায়। এমপিএইচ আমি দেখছিলাম যে সবাই, আমার একটা খুব হাইপ তখন হয়েছিল যে সবাই এমপিএইচ করছে, এমপিএইচ এর আসলে অনেক ডিমান্ড আমাদের দেশে, আবার ইন্টারন্যাশনালি অনেক ডিমান্ড।
তো এই জন্য আমি চিন্তা করছিলাম এমপিএইচ করব, কিন্তু আমি খুঁজছিলাম যে আসলে পাবলিক ইউনিভার্সিটি কোনটা এমপিএইচ অফার করছে। পরে বিইউপি তে যখন এমপিএইচ ওপেন করলো আমি সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলি তখন। তো ওখান থেকে আর কি পাবলিক হেলথে আমার আশা, এবং আসলে নলেজের প্রতি আমার একটা, মানে জানার প্রতি আমার একটা খুব ভালোবাসা আছে, যে আমার আরেকটু জানতে হবে, এই বিষয়টাকে আরেকটু এক্সপ্লোর করতে হবে। এই জন্য বিউপি তে যাওয়া। তখন আর কি পাবলিক হেলথ পড়ে আমি অনেক কিছু শিখেছি, আরো নিজেকে আপগ্রেড করতে পেরেছি। সেই সাথে আমি আম, ছোটবেলায় যে কম্পিউটার স্কিল যতটুকু ডেভেলপ করেছিলাম, আমাদের কম্পিউটার ক্লাস ছিল, তো কম্পিউটার স্কিল মোটামুটি আমি পারতাম। কিন্তু বিইউপি তে এসে যখন পাবলিক হেলথ নিয়ে পড়াশোনা করছি, তখন এসপিএসএস আরো শেখা, সেই সাথে কিভাবে প্রপার প্রেজেন্টেশনের জন্য স্লাইড তৈরি করতে হয়, প্রফেশনাল ডেভেলপমেন্টের একটা কোর্স ওনারা অফার করেছিল আমাদেরকে, ওটা করেছি। আর বিইউপি সবচেয়ে মজার এক্সপিরিয়েন্স থাকতে বলবো, আমরা নেদারল্যান্ডসের একটা ইউনিভার্সিটি, ম্যাস্ট্রিক্ট ইউনিভার্সিটি থেকে সিলেক্টেড হয়েছিলাম আমরা কয়েকজন, যারা ওখানকার একটা কোর্স, ফাউন্ডেশন ফর গ্লোবাল হেলথ 1 and 2, এই দুটার জন্য ওরা আমাদেরকে সিলেক্ট করেছিল। তারপরে অনলাইন বেস এবং অনেকগুলা ইউনিভার্সিটির স্টুডেন্টসদের সাথে আমরা একই প্ল্যাটফর্মে এটা কোর্সটা করেছি। এবং 6 জনের একটা গ্রুপ ক্রিয়েট করা হতো, 6 জন 6টা কান্ট্রি। আমাদের টিউটারও আবার নেদারল্যান্ডসের অথবা ক্যানাডার, ক্যানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি। তো আমরা কেউ কাউকে চিনি না। তো খুবই ইন্টারেস্টিং একটা আমার এক্সপিরিয়েন্স ছিল। এই ওকে। গ্লোবাল হেলথ, ফাউন্ডেশন ফর গ্লোবাল হেলথ 1 and 2 কমপ্লিট করে আমার কাছে মনে হচ্ছে যে ইন্টারন্যাশনালি আমাদের কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব। এবং বলে না যে পাবলিক হেলথ তো বলে যে আমরা হচ্ছে লিডার্স হিসেবে কোলাবোরেশন করব বিভিন্ন কান্ট্রির লিডারদের সাথে। এই জিনিসটা তখন প্র্যাকটিক্যালি আমরা কিভাবে করতে হয় এটা আমাদেরকে শিখিয়েছিল। একটা হাইপোথেটিক্যাল প্রজেক্ট দিয়েছিল আমাদেরকে, যে কোন একটা কান্ট্রিতে কোন একটা জায়গায় আমাদের একটা প্রজেক্ট ডেভেলপ করে একদম ওটার বাজেট থেকে শুরু করে কিভাবে রান হবে সবকিছু একটা প্ল্যান বানিয়ে, কয় মাসের মধ্যে একটা টার্গেট আছে, সবকিছু দিয়ে বিড করতে হবে একটা হাইপোথেটিক্যাল অ্যামাউন্ট অফ মানির জন্য। ওটা যদি গ্র্যান্ট হয়ে যায় তাহলে আমাদের তারা একটা চান্স দিবে, আহ এটাকে, ওদের একটা কনফারেন্স হয়, বড় কনফারেন্স, ওখানে যেন আমরা ওটা প্রেজেন্ট করতে পারি আর কি। এটা খুবই মজার একটা এক্সপিরিয়েন্স। ভেরি গুড সুমাইয়া, মানে দেখো তুমি এক্সপ্লোর করতেই থাকলা যে এই যে বিইউপিতে গিয়ে এমপিএইচ পড়া, এটা মানে মোর নলেজ গেইন করা। আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদের কিন্তু ওই ইচ্ছাটুকু থাকা উচিত যে আমি আরো নলেজ গেইন করতে পারি কিনা, আরো কিছু জানতে পারি কিনা। এবং এটার যদি মানে উদ্বেগটা থাকে, তাহলে পরে কিন্তু আরো কিছু করা যেতে পারে। এই যে দি ওয়ে ইউ হ্যাভ লার্ন, এবং এইখানে আমি তো মনে করি যেহেতু তুমি ইন্টারন্যাশনাল ইয়ে করছো, নিশ্চয়ই ইংলিশে তোমার কথাবার্তা বলতে হয়েছে। যদিও তুমি ও লেভেল এ লেভেল করে আসছো, তারপরেও ইংলিশ, মানে ইংলিশে কথাবার্তা বলা, ইংলিশে কমিউনিকেশন করা, এটাও কিন্তু একটা বড় একটা স্কিল। আমাদের দেশের ছেলে মেয়েদের এই স্কিলটার খুবই অভাব থাকে। মানে তারা ইংলিশ মোটামুটি লেখে চালায় নিতে পারে, কিন্তু বলতে গেলেই কিন্তু খুবই কঠিন অবস্থা হয়ে যায়। তো সেইখানে এটাও একটা, মানে আজকে যারা দেখছে তাদের নিশ্চয়ই এটা মানে মানে তাদের মাথার মধ্যে ঢুকবে যে আমরা ইংলিশ, আমাদের যদি ভালো না থাকে তাহলে ইংলিশটা ভালো করার একটা চেষ্টা করতে হবে। ইংলিশের অনেক কোর্স পাওয়া যায়, আমাদের ব্রিটিশ কাউন্সিল থেকে কোর্স পাওয়া যায়। প্লাস তুমি বলছো কম্পিউটার স্কিলস, দেখো কোথায় নিউট্রিশনে পড়াশোনা, কোথায় পাবলিক হেলথে পড়াশোনা, তার থেকে বাইরে গিয়ে কমিউনিকেশন, তার থেকে বাইরে গিয়ে কম্পিউটার। সো এই সম্পর্কে আর একটু যদি বলো, ছেলেমেয়েরা আর কি একটু ইয়ে হবে যে কম্পিউটার স্কিলের কতটুকু দরকার। অনেক দরকার, তুমি যদি আর একটু এমফেসিস দিয়ে বলো। আসলে আমাদের এখনকার যে ওয়ার্ল্ড পুরা ডিজিটালাইজ,
আমাদের যদি সার্ভাইভ করতে হয় বা আমাদের যদি কোনো একটা প্রতিষ্ঠানে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় বা পুরো দুনিয়ার কাছে নিজেকে এক্সপ্লোর করা বা নিজেকে প্রেজেন্ট করতে হয়, আমাদের কম্পিউটার স্কিল তো যেমন প্রয়োজন, আপনি যেভাবে বলেছেন ইংলিশেরও খুবই প্রয়োজন, সেই সাথে বাংলারও প্রয়োজন। তিনটাই আমাদের প্রয়োজন, যেহেতু আমরা আমাদের লোকাল মানুষদের সাথে যখন কথা বলি তখন তাদের মতো করে কথা বলতে হবে, যেন তারা আমাদেরকে সহজে গ্রহণ করে। কিন্তু কম্পিউটার স্কিলস কেন ইম্পর্টেন্ট? আপনি যখন টেলিমেডিসিনে কোনো পেশেন্টকে সার্ভিস দিচ্ছেন, আপনার কিন্তু টেকনিক্যাল সাইডটা খুব স্ট্রং হতে হবে। আপনি যখন কোন একটা কনফারেন্সে প্রেজেন্টেশন দিচ্ছেন যে আপনি এই কাজটা করেছেন, আপনি যদি কম্পিউটার স্কিল ভালো না থাকে, আপনি এই যে প্রেজেন্টেশনটা তৈরি করা, ওটা সুন্দর করে সাজানো, যেন আই সুদিং হয় জিনিসটা, একটা আর্ট থাকে প্রেজেন্টেশনের, সবকিছু যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু এটা খুব একটা ভিজুয়ালি সুন্দর, পছন্দ করে না অনেকে, আবার হচ্ছে ভিজুয়ালি আপিলিং হয় না। আবার কম্পিউটারের ল্যাক অফ নলেজের কারণে অনেকে জানে না যে আমি কিভাবে নিজেকে ডিজিটালি মার্কেটিং করতে পারবো। সেই সাথে টাইপিং স্কিলটাও খুবই ইম্পর্টেন্ট। আমি যদি কোনো একটা কিছু টাইপ করে লিখতে চাই, বাংলা হোক ইংলিশ হোক, এই জন্য কম্পিউটার স্কিলটা খুবই ইম্পর্টেন্ট আর কি, যে কোনো, এটা নিউট্রিশনের কাজেও, রিসার্চের কাজেও, পাবলিক হেলথ এর প্রোগ্রামস গুলার কাজেও, তিনোটা ভেরি গুড। অ্যাসপেক্টের জন্য কম্পিউটার স্কিল কম্পিউটার থাকা স্কিলস খুবই ইম্পর্টেন্ট। এবং ওই কম্পিউটার স্কিলস থাকলে পরে তুমি যে যে টেলিমেডিসিনের কথা বললা, দেখো ওইটা আর একটা ডিফারেন্ট একটা ফিল্ড। মানে তুমি মানুষের কাছে পৌঁছাইতে পারতেছো থ্রু দিস টেলিমেডিসিন প্ল্যাটফর্ম। তো এটাও অনেক ছেলে মেয়েরা কিন্তু মানে জানেও না এবং ঠিক মতে বুঝে উঠতে পারে না যে কি করবে। এই টেলিমেডিসিন সম্পর্কে আর একটু বলবা? টেলিমেডিসিন মেইনলি যেটা আসলে আমরা বুঝি, এটা হলো আমি একটা ডিস্টেন্সে দূরে, জিওগ্রাফিক্যাল লোকেশন ডিফারেন্ট, কিন্তু আমি টেলিফোনের মাধ্যমে বা ভিডিও চ্যাটের মাধ্যমে আমি তাকে একটা মেডিকেল সার্ভিস দিচ্ছি। এই সার্ভিসটা আমার ক্ষেত্রে ছিল ডায়েটারি সার্ভিস। তো একজন কুমিল্লায় বসে আছে, সে ঢাকায় আসতে পারছে না, মেইনলি কোভিড এর টাইম থেকে খুব বেশি পপুলার হয়েছে যে সে আসতে পারছে না কিন্তু তার নিউট্রিশনিস্ট দরকার। বা একজন ঢাকায় আছে, কোভিড পেশেন্ট, খুবই টার্মিনাল অবস্থায় আছে, তার ফ্যামিলির তার ওয়াইফ আমাকে ফোন দিয়েছে যে আমি তাকে কি কি খাওয়াতে পারি, সে একদম সিভিয়ার ম্যাল নিউট্রিশনে চলে গেছে, ডক্টর বলেছে হাই প্রোটিন ডায়েট দিতে হবে তাকে। তো আমি এখন কি খাওয়ালে সে প্রপারলি হিল হতে পারে? এই টাইপের খুবই অসহায় পেশি ক্লায়েন্টরা তখন আমাকে অ্যাপ্রোচ করতে লাগলো। এই ব্যাপারটা আসলে টেলিমেডিসিনের বিউটি, কারণ আমি ফেস টু ফেস তাকে দেখছি না, কিন্তু আমি অনলাইনে এমন ভাবে তার সাথে আছি, সে মনে করছে যে আমি তার পাশেই আছি। এটা টেলিমেডিসিন ইজ আ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম। রাইট। সুমাইয়া, টেলিমেডিসিনে কি ইনকাম করা যেতে পারে? অবশ্যই, অবশ্যই ইনকাম করা যেতে পারে। টেলিমেডিসিনের প্ল্যাটফর্ম গুলা থাকে বিভিন্ন, ওরা কি করে, ওরা কিছু পার্সেন্ট, ওরা একটা আপনার ফি ফিক্স করে দিবে, ওটার একটা কমিশন ওরা নেয়, ওইটা একটা পার্সেন্টেজ, বাকিটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে, পার ভেরি পার গুড। পেশেন্ট এভাবে পার আসে। পার পার্সন যাদের সঙ্গে কথা বললা তাদের থেকে একটা ফি নেওয়া হলো। এটাও কিন্তু অনেক ছেলে মেয়েদের ঠিক ধারণাটা পরিষ্কার না যে টেলিমেডিসিনের এই প্ল্যাটফর্মে কাজ করলে কোনো ইনকাম কি করা যাবে কিনা। মনে করে যে না, বোধহয় কোনো পয়সা কড়ি পাওয়া যাবে না। তবে তোমার কথা থেকে আজকে খুবই স্পষ্ট যে টেলিমেডিসিনের থ্রু দিয়েও যদি ভালো মতে সময় দেওয়া যায়, এক, মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা যায়, দুই, ইনকামও করা যায়। সো দেয়ারফর ইটস ওয়ান্ডারফুল। আর ইটস এ হ্যাঁ, রিমোট সার্ভিস, একদম আপনি যে remote, কোনো জায়গা হ্যাঁ, থেকে। একদম দূরে কোথায় সেই হয়তোবা চন্দ্রঘোনা, সেই পাহাড়ি অঞ্চলে কোথাও আছে, সেখান থেকে তোমার সঙ্গে কথা বলে তার সার্ভিসটাও হইলো এবং তুমিও কিছু রিমুনারেশন পেলা। ভেরি গুড। জি। আমরা শেষ করব। আজকে আমরা যেহেতু দেরিতে শুরু করছি, আমরা 1 ঘন্টার একটা ইয়ে করি সবসময়। তো শেষে গিয়ে তুমি
মানুষের জন্য, সবার জন্য, যারা দেখছে বা শুনছে তাদের জন্য কি বলবা, মানে ফাইনাল ওয়ার্ডস? আচ্ছা। সবাই এতক্ষণ আমাদের কথা শুনেছেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি যে কোনো ফিল্ড অফ ওয়ার্ক শুধু ওই ফিল্ডেই স্টাক থাকে না। আমরা আসলে অনেক এক্সপ্লোর করতে পারি জায়গাগুলা। যেমন আমি নিউট্রিশনে পড়েছি, পড়াশোনা করেছি নিউট্রিশন নিয়ে, কিন্তু নিউট্রিশনের পাশাপাশি আমি সফট স্কিল ডেভেলপ করার জন্য এবং ফিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য এবং কম্পিউটার স্কিলস এর থ্রু দিয়ে আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কিভাবে রিচ করতে পারবো, এগুলার খোঁজে খোঁজে থেকেছি। আমার কাছে যখন যে অপরচুনিটি এসেছে আমি গ্রাস্প করে নিয়েছি, এমন না যে আমি বলছি না পরে করবো। এই কাজটা করলে আসলে আমরা পিছাই যাই। অনেক স্ট্রাগলস থাকে, আমি বুঝি অনেক স্ট্রাগলস থাকে। মানে ফিমেলসদেরও থাকে, মেলসদেরও অনেক সময় অনেক লিমিটেশনস থাকে, কিন্তু যতটা সম্ভব ওভারকাম করা উচিত। যখনই আপনি জবের একটা জব থেকে একটা জবে সুইচ করবেন, মাঝের টাইমটাকে কাজে লাগানোর ট্রাই করবেন, কোনো একটা এক্সপিরিয়েন্স বা কোনো একটা অল্টারনেট কিছু করে, যেন আপনি ওই টাইমটুকুও কাজে লাগাতে পারেন। সাইমালটেনিয়াসলি যদি কিছু ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন, যেমন আমি টেলিমেডিসিন করছি, সাথে পেজ চালাচ্ছি, আবার এখন এডুকেটর হিসেবে কাজ করছি। এতদিন আমার এমপিএসটাও চলছিল, তো অনেক কিছু একসাথে ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আই ম্যানেজ টাইম, কারণ ছোট ছোট টার্গেট রাখবেন প্রতিদিন। ওই টার্গেট গুলা ফিল আপ করতে পারলেই ইউ আর সাকসেসফুল, এটা চিন্তা করবেন। খুব ভেরি বড় কিছু আমি একদিন করে ফেলবো, এই জিনিসটা না প্ল্যান করে ছোট ছোট টার্গেট প্রতিদিন যদি আমি ফিল আপ করতে পারি, দ্যাট উইল বি আ ভেরি বিগ প্রগ্রেস। তো এইভাবে যদি অ্যাপ্রোচটা করতে পারেন, আপনি যে কোনো ফিল্ড, এটা নিউট্রিশন হোক, এমপিএইচ হোক, আপনি অনেক শাইন করতে পারবেন, অনেক দূর যেতে পারবেন। সেই সাথে আপনার একটু সবসময় রিসার্চ পেপার গুলা একটু পড়া, আর্টিকেল জার্নাল গুলা পড়ে পড়ে নিজেকে আপগ্রেড করা, যে ওয়ার্ল্ডে এখন কি চলছে। আর আপনি যদি দেখেন যে এমপিএইচ করে আপনার প্ল্যান যদি থাকে যে আপনি এনজিও গুলাতে যাবেন বা ইন্টারন্যাশনালি আপনি কোনো একটা বড় অর্গানাইজেশনে যাবেন, যেমন ডব্লিউএইচও বা গেইন বা যে কোনো অন্য যে বড় বড় এনজিও গুলো আছে, তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের ভিশন, তাদের মিশন, তাদের এইম কি, এগুলা বা তারা কি কি কাজ করছে, সবকিছু আপনার জানাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ওনারা এগুলাই চাই, এক্সপেক্ট করে যে আমাদের ভিশনটা কি, আমাদের এমপ্লয়িরা জানে কি। তো ফার্স্ট থিংই ওরা এগুলাই নিয়ে কোয়েশ্চেন করে। তো ভেরি গুড। আপনার নলেজ লেভেল যত হাই থাকবে বা এই এই ফিল্ডে আপনি যত যদি কাজ করতে চান, মানুষের সাথে মিশতে হবে, সেই সাথে নলেজ গ্যাদার করতে হবে, নিজেকে বিভিন্নভাবে অ্যাডাপ্ট করতে হবে বিভিন্ন সিচুয়েশনে। আপনি হয়তো ফ্লেক্সিবল ওয়ার্ক এনভায়রনমেন্ট পাবেন না সব জায়গায়, রিমোট এরিয়াতে গিয়ে কাজ করতে হতে পারে, কিন্তু আপনার অ্যাডাপ্টেবিলিটি ভালো থাকতে হবে যে আমি করব, হ্যাঁ আমার কোনো সমস্যা নেই। এমপিএইচ এ দেখা যায় যে স্যালারি অনেক হাই থাকে এমপিএইচ করার পর, কিন্তু রিমোট এরিয়াজে কাজ করতে হয় বেশি। হেডকোয়ার্টারেও থাকে অনেক সময় কাজ, কিন্তু মোস্ট অফ দ্য টাইম রিমোট এরিয়াতে কাজ করতে হয়। এগুলো একটু মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে রাখা, যে আমার ওই জায়গায় যেতে হবে বা করতে হবে, মানুষের সাথে মিশতে হবে, ভেরি এইগুলো আর গুড, কি আপনারা যদি করেন। ভেরি গুড, ভেরি গুড, ইউর ফাইনাল ওয়ার্ডস আর এক্সেলেন্ট। মানে প্রত্যেকটা জিনিসেরই, দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ সেড, প্রত্যেকটা জিনিসই আমাদের দরকার। নিজের উপরে কনফিডেন্স বিল্ড আপ করা, এটা কিন্তু এই পড়াশোনা করতে হবে, একটু খোঁজ খবর নিতে হবে, একটু ভলেন্টারি কাজ করতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে, দরকার পড়লে গ্রামে গিয়ে ভলেন্টারি কাজ করতে হবে। মানে চাকরি চাইলেই কিন্তু কালকে চাকরি পাওয়া যাবে না। চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। কেননা যে নাকি চাকরি দিবে সে কিন্তু অনেক কিছুই খোঁজে, অনেক কিছুই জানতে চায় যে এই যে আমি যে লোকটাকে চাকরি দিচ্ছি তার মধ্যে এইসব স্কিলস আছে কিনা। কমিউনিকেশন স্কিল ইজ দ্য নাম্বার ওয়ান, সেটা তো একদম স্পষ্ট আজকে বোঝা গেল যে সুমাইয়া কোথা থেকে শুরু করছে, শুরু করে এই কমিউনিকেশন স্কিলস দিয়েই, ব্যবহার করেই আরো কনফিডেন্ট হয়েছে, নিজেকে কনফিডেন্ট করছে এবং সে আরো ভালো জিনিস করতে পারতেছে। সো দেয়ারফোর এটা বলতে আমাদের সবাই যারা শুনছে দেখছে তাদের জন্য একটা টেক অ্যাওয়ে মেসেজ হলো
যে আমাদেরকে নিজেদেরকে বিল্ড আপ করতে হবে। আমি তো মনে করি এই যে আমি এত বছর থেকে পাবলিক হেলথে কাজ করতেছি, এখনো শিখছি। আজকে সুমাইয়ার কাছ থেকে অনেক কিছু শিখছি। তো শেখার কিন্তু শেষ নাই, এবং শিখলে পরে এক সময় না এক সময় কাজে দিবে। মানে শিখলে পরে এটা যে কালকেই কাজে আসবে তা না, এক সময় না এক সময় কাজে আসবে। তো যাই হোক, আজকে সুমাইয়া, মানে ওয়ান্ডারফুল টকিং টু ইউ, এবং আই হোপ যে যারা নাকি দেখছে বা শুনছে তারা কিছুটা উপকৃত হয়েছে। কোনো প্রশ্ন কি আসছে, তাসনিমা? না স্যার, প্রশ্ন আসেনি, আপনারা শেষ করতে পারেন। আচ্ছা, তো প্রশ্ন যেহেতু নাই, প্রশ্ন পরে কিন্তু ওই তাসনিমার যে ইমেল অ্যাড্রেস আছে ওইখানেও মানে তোমরা করতে পারো যারা দেখছো এবং শুনছো। আম, এবং আহ, ওই যে জানার চেষ্টা করতে থাকতেই হবে, শিখতে থাকতেই হবে, শিখার শেষ নাই। আজকে এই পর্যন্তই। আমি আশা করি যে আবার কথা হবে, দেখা হবে আবার নতুন কোনো অতিথিকে নিয়ে। সবাইকে শুভেচ্ছা এবং শুভরাত্রি।